আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিবর্তন মিশনের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আজকে সকালেও বলেছিলাম, খুবই দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ নামক যে ট্রেনটি, সেই ট্রেনের ইঞ্জিনে আগুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে যে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে, সেই রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রে আগুন, বাংলাদেশ সচিবালয়ে আগুন। এটা ভাবাই যায় না আর কি, যে আমাদের দেশপ্রেম আমাদের দেশপ্রেমটাও আজকে প্রশ্নবিদ্ধ। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে আমরা বিগত দিনগুলোতে যে যেখানে যেভাবে ছিলাম, কেউ ভয়ে, কেউ বাধ্য হয়ে, কেউ লোভে, এখন সময় এসেছে যে আমরা তওবা পড়ে আমরা আমাদের মায়ের প্রতি, আমাদের, কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার পরেই মাকে স্থান দিয়েছেন এবং এই ঘোষণাও দিয়েছেন, মাতৃভূমির প্রতি আপনার আনুগত্য এবং শ্রদ্ধা ভালোবাসা আপনার মায়ের মতোই হবে। গতকালকেও যে ভিডিও, সেখানে আমি বলেছিলাম আসুন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য যে দেশটা সৃষ্টি করে গেছিলেন স্বাধীনতার মহান সংগঠক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম, সেই দেশটাকে আজকে আমরা কোথায় নিয়ে গেছি? তো আমরা জুলাই বিপ্লবের পর, অভ্যুত্থানের পর, আমি আজকে একটা কথা একটু খোলামেলা বলতে চাই যে বিপ্লব এবং অভ্যুত্থান দুইটা শব্দ সম্পর্কে আমাদের মধ্যে একটা দোয়াশা আছে। কেউ বিপ্লব বললে খুশি হন বা নারাজ হন, আবার কেউ অভ্যুত্থান বললে খুশি হন, নারাজ হন। বিপ্লব হলো কোনো একটি বিশেষ দল বা গোষ্ঠীর বিশেষ কোনো আদর্শকে সামনে রেখে সশস্ত্র অথবা নিরস্ত্র যে গণ অভ্যুত্থান, বা শুধুমাত্র সে দলের নেতাকর্মী সংগঠকদের মাধ্যমে যে অভ্যুত্থান তৈরি হয়, সেটাকে আমরা রেভলিউশন বা বিপ্লব বলি। কিন্তু এখানে এবার যে বিপ্লবটি ছিল, সেটা এই বিপ্লবের, এই অভ্যুত্থানের মূল গর্ভধারিণী 35টি দলের রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপির কাণ্ডারি, বাংলাদেশের জনগণের কাণ্ডারি, যিনি জঞ্জাক্ষুব্ধ বিক্ষুব্ধ ঢেউয়ের নদীতে, সাগরে, উজানে ওনার জাহাজ চালিয়ে এই বিপ্লবকে 18 বছরের ধারাবাহিকতায় উপসংহারে পরিকল্পিত রণকৌশলের অংশ হিসাবে উপসংহারে এসে কিছু সাধারণ ছাত্রকে সামনে দিয়ে পিছন থেকে, তাও যখন সাধারণ ছাত্ররা তাদের বৈষম্য সম্পর্কিত বিষয়টি সরকার সলভ করে দিয়েছিলেন, কিছুটা বাকি রেখেছেন, সেটা আলোচনার মাধ্যমে সেরে নেবেন বললেন, তখনই আন্দোলনটা পড়ে যাচ্ছিল বা পড়ে গেছিল। ঠিক ওই মুহূর্তেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন দেশের মানুষ যখন হতবিহ্বল,
দেশের মানুষ যখন কোনো দিক নির্দেশনা পাওয়ার মতো কোনো নেতা পাচ্ছিল না, কোন দিক থেকে কোনো নেতৃত্ব দানকারী কাউকে পাচ্ছিল না, দেশের মানুষ যখন চরমভাবে হতাশ এবং আতঙ্কিত, কি হবে, কি হতে যাচ্ছে, কি করব, কি করা উচিত, এরকম একটা চরম ক্রান্তিকাল সময়ে হঠাৎ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুদীর্ঘ কর্মজীবনের ধারাবাহিকতার মধ্য দিয়ে, পাকিস্তান যুদ্ধে জয়লাভ করে অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এসে স্বাধীনতার সংগঠকদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে স্বাধীনতার প্রেক্ষাপটকে ঘনীভূত করে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি আগে থেকেই তৈরি ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি। সেই তো শুরু, আমি সেদিকে যাব না। একইভাবে বাংলাদেশের 24 জুলাই বিপ্লবের দ্বারপ্রান্তে গিয়ে যখন এই বিপ্লবটা মরে যেতে বসলো, ঠিক তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করেই একটা ঘোষণা আসলো, আর কোনো অবস্থাতেই ছাড় নয়। আপনারা যারা আমাদের দলীয় নেতাকর্মী, সংগঠক, সমর্থক এবং আপাময় সমগ্র দেশের জনগণকে সাথে নিয়ে সাধারণ ছাত্রদের সামনে দিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে পড়ুন। এই মুহূর্ত থেকে 8 দফা 9 দফা এসব নয়, দফা একটাই, 1 দফা। এবং রাতারাতি আন্দোলনের মাঠ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল। সমস্ত ঘর বাসা বাড়ি থেকে মানুষ বেরিয়ে পড়ল রাস্তায়। আমাদের অভ্যুত্থান সফল হলো। গণহত্যাকারী 2-2.5 হাজার ছাত্র জনতাকে হত্যা করে এবং গত 18 বছরের সেই সংখ্যাটা গুম খুন সহ 10,000-এর কম হবে না। পঙ্গুত্বের সংখ্যা, অর্ধপঙ্গুত্বের সংখ্যা লাখের কম নয়। জনাব তারেক রহমানের এই ঘোষণাটা আসার পরপরই বৈষম্য বিরোধী আন্দোলনের কাউকে গ্রেপ্তারে সরকার উদ্যোগী না হয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করতে শুরু করলেন। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে নানাবিধভাবে নির্যাতন, আমাকে খুঁজতে এসে আমাকে না পেলে আমার পরিবার বাচ্চাদের উপর। যাক, এত কিছুর পরেও আমরা একটা জায়গায় এসেছি বলে মনে হলো। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা কি জায়গায় আসতে পেরেছি? কতটুকু পেরেছি? না পারলে কেন পারিনি? এসব নিয়ে কথা বলতে গেলে অল্প বিস্তর অনেক কথা আসবে, আমরা সেদিকে যাব না। কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আধিপত্যবাদের আগ্রাসন বিরোধী আন্দোলন করেছি, রাজপথ থেকে গাম রক্ত ঝরিয়েছি, আমরা নিজেরাই নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করতে শুরু করলাম। আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে শুরু করলাম। আর আমরা রাতারাতি উদার হয়ে গেলাম। সব ক্ষেত্রে কি উদারতা ঠিক?
সব ক্ষেত্রে উদারতা ঠিক নয়। দেখুন না, আমরা উদার হয়ে গেলাম, কিছু কিছু মামলা হলো, আমাদের কোনো কোনো উপদেষ্টা বলল যে অনেক ভালো মানুষকে নামে মামলা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে আমরা যাচাই বাছাই করে এগুলো করব। তারপরে বলা হলো সঠিক তদন্ত না করে কাউকেই স্বৈরাচারের দোষর, গণহত্যাকারীর দোষর কাউকে গ্রেপ্তার করা যাবে না। আবার যারা সরকারে আছে, অনভিজ্ঞ, রাজনৈতিক অভিজ্ঞতা তো কারো নাই, সবকিছু মিলিয়ে একটা লন্ডভন্ড অবস্থা তৈরি। আবার বাইরে আমরা যারা রাজনৈতিক দল আছি, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি ছাড়া, আমি বলবো না বিএনপির দুই একজন যে দুই এক কথা বলে বিতর্কিত হন নাই বা বিতর্কের জন্ম দেন নাই, যারা বলেছেন সেটা দলীয় বক্তব্য ছিল না, এবং সেটা তাদের ব্যক্তিগত বক্তব্য ছিল। আমি এখন যা বলছি এগুলো আমার ব্যক্তিগত বক্তব্য বলছি। কিন্তু একটা বিশেষ দল এত বেশি রকম বাড়াবাড়ি, গণহত্যাকারীদেরকে মাফ করে দিচ্ছে, স্বৈরাচারের দোষদেরকে মাফ করে দিচ্ছে, আবার কিছুদিন পরে বলতে শাস্তির আওতায় আনতে হবে। মানে সাংঘর্ষিক। তাদের জন্মের সময় তারা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাদের যে ফিলোসোফার তিনি সাংঘর্ষিক বক্তব্য দিয়ে এই দলটি 41 সালে গঠন করেছিলেন। এখন তারা সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য বিভিন্ন উইংস তৈরি করেছেন, এবং কি জাতীয় জামাতে হিন্দু প্রণ নামক উইংসও খুলেছেন। ভালো, মানে ক্ষমতায় যাওয়ার লোভে কতটা মরিয়া হয়ে উঠলে এটা সম্ভব। এদিকে আবার আমাদের সন্তানরা, আমার নিজের সন্তানরাও এই আন্দোলনে ছিল, আমি ছিলাম, আমার পুরো পরিবার ছিল, আমার পুরো দল, আমার সহকর্মী সহযোগী সবাই। তো আমরা এক একজন দল গঠন করে ফেলতেছি। কিংস পার্টি, আমি আগেই বলেছি কিংস পার্টি করার অভিজ্ঞতা স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টার রয়েছে। সেটা উনি তখনকার 111-এর যে কুশীলব তাদের প্রেশারে পড়ে হোক, উনি বলছেন প্রেশারে পড়ে, তো এবং উনি এটা নিয়ে সরিও বলেছেন, এবং উনি তখনও রাজি ছিলেন না বলে উনি স্বীকারোক্তি করেছেন কিছুদিন আগে ওনার এক বক্তব্যে। অতএব এটাকে আর আনলাম না। তবে ওনার অভিজ্ঞতাটা তো আপনারা দেখতে পারেন। একজন নোবেল বিজয়ী, সারা বিশ্বে যিনি মানুষের কাছে সম্মানিত সমাদৃত, তার পক্ষেও সম্ভব হলো না। তারপর পেদ্দাসাবাদ করেছি, মান্নান ভূঁইয়া সংস্কারের নাম ইত্যাদি অনেক কিছু হয়েছে। আদৌ কি কিছু করতে পেরেছে? একটি রাজনৈতিক দলের জন্ম হবে, রাজনীতির মাঠ থেকে একটি রাজনৈতিক দলের জন্ম হবে সরকার এবং সরকারি যত অপকর্মের বিরোধিতা করে। একটা রাজনৈতিক দলের জন্ম হবে সাধারণ ছাত্র জনতা, সামরিক বেসামরিক সিপাহী কর্মকর্তা, লক্ষ লক্ষ লোক গিয়ে যদি কাউকে দায়িত্ব চাপিয়ে দেন যে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, যেটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে, সেটা হতে পারে। এর বাইরে যেটা, সেটা হলো আপনাকে রাজপথে লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে একটা সুদীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আপনাকে একটা রাজনৈতিক দল এবং আপনার রাজনৈতিক দলের একটা নীতি আদর্শ, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এবং আপনি রাজনৈতিক দলের সদস্য হওয়ার পরেই শুধুমাত্র কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলকে নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকারী হবে। হ্যাঁ, নাগরিক হিসেবেও যে কোনো নাগরিক রাষ্ট্রের এবং
রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন, সেটা শোভন হবে, শালীন হবে, বিভাজনের জন্য নয়, অনৈক্যের জন্য নয়। আজকে আমরা নিজেরা বিভাজিত হয়ে অনৈক্য সৃষ্টি করে আমাদের যে ঘটনাগুলো গত 4 মাসে ঘটতেছে, যেটা শুরু হয়েছিল গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে আগুন, গণহত্যাকারীদের ঘোষরেরা, গার্মেন্টসের অধিকাংশ মালিকই গণহত্যাকারীর দোষর ছিল। ওই দিন এক গণহত্যাকারীর দোষর, অত্যন্ত কাছের দোষর, টেলিভিশনে আমরা দেখেছি তিনি কিভাবে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনাকে দেবদেবী বন্দনা করে। ম্যাক্সিমাম সবাই একই অবস্থা। তো আজকে তিনি আবার অন্য কথা বলছেন। কি অদ্ভুত কথাবার্তা, কি অদ্ভুত মানুষ এদেশের। তো আমরা ভদ্র হয়ে গেলাম, আমাদের অভ্যুত্থানমুখী চরিত্র নষ্ট হয়ে গেল, স্পিরিট নষ্ট হয়ে গেল বা নষ্ট করে দেয়া হলো। আমরা রাজনৈতিক দল করব, আমরা রাজনৈতিক দল করার জন্য বিভিন্নভাবে সময় নিব এবং সময় নেওয়ার জন্য বিভিন্ন উপাদানকে সামনে নিয়ে আসব, বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী তৈরি করে আমরা সময় ক্ষেপণ করাবো সরকারকে দিয়ে। আজকে আমাদের একজন বরেণ্য নেতা, শ্রদ্ধাভাজন সিনিয়র লার্নেড অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই বললেন যে গোয়েন্দা সংস্থাগুলো কিংস পার্টি গঠনের জন্য ধারে ধারে ঘুরছেন এবং বিভিন্ন দলের এবং কি স্বৈরাচারী গণহত্যাকারীদের সহযোগীদেরকেও এনে দল গঠন। তারপরে কদিন আগে আমরা শুনলাম যে 2 জন সমন্বয়ক নামীয় ছাত্র বলল যে কমিশনারদের জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বসানো যাবে না, কমিশনারদেরকে পুনর্বহাল করতে হবে যারা গণহত্যাকারীর দোষ ছিল না। আরে ভাই, গত 18 বছর গণহত্যাকারীর দোষ ছাড়া কেউ নির্বাচন করতে পেরেছে, জিততে পেরেছে, অথবা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পেরেছে? তো এইসব কথাবার্তা, কাণ্ডহীন বক্তব্য জাতিকে বিভাজিত করলো, অনৈক্য তৈরি করলো, হিংসা, ঘৃণা, ক্ষোভ তৈরি করলো একে অপরের প্রতি। আর এই সুযোগটা নিলেন ঘুরে ফিরে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি, তাদের দেশীয় এবং আমাদের দেশীয় তাদের এজেন্ট, ফেজ এজেন্ট, গুপ্তচর, আমাদের সামরিক বেসামরিক আমলাদের মধ্যে থাকা, তাদেরকে দিয়ে তারা একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে যাচ্ছেন। আমাদের সরকারকে অকার্যকর করার চেষ্টা করছেন। বারবার আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু কেউ রাজনীতিবিদ নয় এবং অনেকেই বিতর্কিত, আমরা বলেছি তাদেরকে জনগণ চায় তারা এখান থেকে সরে পড়ুক, নিজের ইজ্জত নিয়ে পদত্যাগ করুক। তারপরও তারা সরতেছেন না। কি কারণে? যিনি এই সরতেছেন না বিতর্কিত হওয়ার পরে বুঝে নিতে হবে তিনি আগ্রাসী শক্তির দোষর, গণহত্যাকারীদের দোষর। ডক্টর ইউনূস স্যার একা মানুষ। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ডক্টর ইউনূস সাহেবকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তাহলে আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। 18 বছরের গাম, শ্রম, রক্তে বেজা রাজপথ, জেল, জুলুম, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, পলাতক জীবন, পারিবারিকভাবে অমানবিক বিপর্যয়ের শিকার পরিবারগুলো, জীবনগুলো, এক কথায় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। দেশটাকে বাঁচানো যাবে না ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার চেষ্টা করা হলে। এবং ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য আমরা তো সাহায্য করতে চাই, আমাদের নেতা সাহায্য করতে চান, আমরা দলীয়ভাবে সাহায্য করতে চাই, কিন্তু
ওনার চারপাশ ঘিরে রেখেছেন কারা? উনি কাদের বুদ্ধিতে চলছেন, কাদের বুদ্ধিতে কথা বলছেন? সোশ্যাল বিজনেস নিয়ে, 3-0 ফিলোসফি নিয়ে সারা বিশ্বে বক্তব্য দেয়া, গ্রামীণ ব্যাংকের জন্ম এবং নোবেল প্রাপ্তি পর্যন্ত যে স্টোরি, এটা নিয়ে সারা বিশ্বের কাছে নন্দিত, সমাদৃত, সম্মানিত হওয়া এবং এই বিষয়ের উপরে বক্তব্য রাখা ওনার কাছে যতটা সহজ, উনি অভ্যস্ত। কিন্তু রাজনৈতিক মাঠের বক্তব্য সেরকম নয়। যদি তা হতো তাইলে উনি কিন্তু জাতিসংঘে গিয়ে ওনার বক্তব্যে আসতো বা প্রথম আসতো যে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশের সর্বস্তরের সকল শ্রেণী পেশার, সকল ধর্ম, বর্ণ, গোত্রের সকল গত 18 বছরের রাজনৈতিকভাবে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত রাজনৈতিক দলসমূহকে এবং সাম্প্রতিক সময়ে আমাদের সামনে থেকে লড়াই করা আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের জুলাই বিপ্লবের অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্বীকার করছি। আমি হলে এই বক্তব্য দিতাম, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, আমি কারো নাম বলতাম না, যেহেতু আমি ভালো জানিও না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের প্রতিটি জনগণ, বাংলাদেশের প্রতিটি বঞ্চিত নাগরিক, বাংলাদেশের প্রতিটি অত্যাচারিত নাগরিক। আপনারা যখন বিদেশে অবস্থান করছিলেন অথবা উপদেষ্টাদের মধ্যে যারা এখন টিভির সামনে বসে আমাদের গুলি খাওয়ার, মার খাওয়ার দৃশ্য দেখতেছিলেন, আপনারা কি মাঠে নেমে আসছিলেন? আরে এক মহিলা উপদেষ্টা বলতেছেন উনি পরিবেশবাদী কর্মী, আমিও পরিবেশবাদী মানবাধিকার কর্মী। কিন্তু লজ্জিত হই, প্রচন্ড লজ্জিত হই। উনি কি বললেন? 53 বছরে রাজনীতিবিদরা কোনো সংস্কার করতে পেরেছে? তিনি সংস্কার না করলে, তারা সংস্কার না করলে করবে কে? বাহ, কি চমৎকার কথা। আবার ওদিকে আমাদের সন্তান নাবালক, এখনো যারা পরিপক্ক হয় নাই, তাদেরও বেশ কিছু আপত্তিকর কথা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের জন্য যা শুভ নয়, সুন্দর নয়, শালীন নয়, সে সমস্ত কথা এই নিয়ে আমি আগেও বলেছি। মোদ্দা কথা হলো, আমাদের এই সমস্ত কথার কারণে, আমাদের এই বিতর্ক, এইভাবে আমাদের মধ্যে বিভাজনকে টেনে নিয়ে আসার কারণে আমরা কিভাবে এক দ্রুত ক্ষমতায় চলে যাব, সস্তা জনপ্রিয়তা অর্জন করে মানুষকে আকৃষ্ট করব, দেশের সবচেয়ে জনপ্রিয় দলকে বারবার বিভিন্ন ভাষায় কথা বলে নিন্দিত করার চেষ্টা করব, মানুষের ঘৃণার দলে রূপান্তরিত করার চেষ্টা করব। আরে ভাই, শেখ হাসিনা তো গত 18 বছর চেষ্টা করেছেন বিএনপিকে জনবিচ্ছিন্ন করার, গত 18 বছর চেষ্টা করেছেন বিএনপিকে কয়েক খণ্ডে বিভক্ত করার। শেখ হাসিনা বহু চেষ্টা করেছেন, আধিপত্যবাদী আগ্রাসী শক্তি চেষ্টা করেছেন, আমাদের শত শত এমপিকে কিনে নেওয়ার চেষ্টা করেছেন, আমাদের শত শত নেতাকে কিনে নেওয়ার চেষ্টা করেছেন। পেরেছেন? দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, এটা ইনসিডেন্ট, নিজের সাথে নিজে আত্মহত্যা করেছে। বাংলাদেশের বিএনপির রাজনৈতিক যারা ছাত্রদল করেছেন, যুবদল করেছেন, ছাত্রদল যুবদল করার ধারাবাহিকতায় যারা বিএনপি করে এসেছেন, তাদের মধ্য থেকে নেতা, সংগঠক, কর্মী বাদ দিলাম, একটা সমর্থক দেখাতে পারবেন যাকে আওয়ামী লীগ দিতে পারছে? নির্যাতন, গুম, খুন, প্রতিদিন বাসায় হামলা, ব্যবসা করতে দেয় নাই,
চাকরি করতে দেয় নাই, 1 টাকা ইনকাম করার সুযোগ দেয় নাই। বিএনপি নেতা কর্মীদের মধ্যে তাদের পকেটে কিছু টাকা ছিল, তাদের নামে 400-500 মামলা দিয়ে তাদের পুঁজি পাত্তা, জমি জমাট, জমি জিরাত সব বিক্রি করিয়ে সব টাকা লুটপাট করে নিয়ে গেছেন। শুধু যে জাতীয় কোষাগার লুট করেছেন তা নয়, শুধু যে বাংলাদেশ ব্যাংকের সমস্ত ব্যাংকের তহবিল তছরূপ করেছেন, পাচার করেছেন তা নয়, শুধু যে সমগ্র বাংলাদেশে ফরেন রেমিটেন্স থেকে আসা ডলার থেকে শুরু করে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য যে ডলার, সমস্ত ডলার চুরি করে নিয়ে গেছেন ভুয়া কাগজের নোট ছাপিয়ে, মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। আজকে 100 টাকার নিচে, শীতের এই ভরা মৌসুমে 100 টাকার নিচে কেউ 1 কেজি সবজি কিনতে পারছেন না। এটা ইন্টেরিয়ান যে গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার করছেন, এই দাম বাড়িয়েছেন তা নয়। ধ্বংসযজ্ঞের উপরে বসে তারপরও এককভাবে ডক্টর ইউনূস সাহেব আমাদের অর্থনৈতিক পদ্ধতিকে মোটামুটি একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছেন, ক্ষেত্র বিশেষে সফল হচ্ছেন। আশা করি উনি ভালোভাবে কাজ করতে পারলে আরো সফল হতেন। উনি কাজ করতে পারছেন না, উনি বাধাগ্রস্ত হচ্ছেন বলে আমার এবং জনগণের মনে হয়। যার কারণে উনি যে বাংলাদেশ দেখতে চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো করে, বাংলাদেশের জনগণকে যে জায়গায় নিতে চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মনে করে, জিয়াউর রহমানের চিন্তাকে ধারণ করে বা পাশাপাশি রেখে উনি পারতেছেন না। তার কারণ কি? ওনার আশেপাশে কেউ ওনার লোক নয়। ওনার আশেপাশে যারা ওনাকে হাইজ্যাক আমাদের শুধু জুলাই অক্টোবর বিপ্লব 5 তারিখের পরে যে ওই 6, 7, 8 তারিখে হাইজ্যাক হয়েছে তা নয়। বর্তমানে ডক্টর ইউনূস স্যারের ব্যক্তিগত ভাবমূর্তি, ব্যক্তিগত জাতীয় আন্তর্জাতিক খ্যাতি, ইমেজ, সেটাও হাইজ্যাক হওয়ার পথে বা হাইজ্যাক হয়ে গেছেন। এবং এই সবেরই ধারাবাহিক ঘটনা আজকে গতকালকে রাত্রে আমাদের প্রাণ, আমাদের রাষ্ট্রের মূল যন্ত্র, রাষ্ট্রের হৃৎপিণ্ড বাংলাদেশ সচিবালয়ে আগুন। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে যে আগুন তো 3 জায়গায় লাগানো হয়েছে। কারণ এক জায়গা থেকে আগুন তো লাফিয়ে আরেক জায়গায় যেতে পারে না। আগুন জ্বলতে জ্বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সব জ্বালিয়ে যায়। কিন্তু এখানে 1 খণ্ড জ্বলছে, ওখানে 1 খণ্ড জ্বলছে। এরপর তো আইনস্টাইন হওয়ার দরকার নাই এটা ব্যাখ্যা করার জন্য এটা মানে কোনো দুর্ঘটনাবশত হয়েছে, এটা মনুষ্য সৃষ্ট নয়। যাক, এই ঘটনার মধ্য দিয়ে সমগ্র জাতি হতাশ হয়েছেন এবং সচিবালয়ের প্রতিটি ফ্লোরে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। আগুন জ্বলার সঙ্গে সঙ্গে যারা এর দায়িত্বে ছিলেন তারা কোথায় ছিলেন? সেগুলো ব্যবহার করা হলো না কেন? বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র হিসেবে, প্রশাসনিক প্রাণ কেন্দ্র হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার স্থাপনা। সেখানে যদি নিরাপত্তা থেকে থাকে তাহলে কেন কিভাবে এই নিরাপত্তা ভেদ করে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছে এবং ঘটিয়েছে? তারপরে বিভিন্ন সামাজিক মিডিয়াতে, টিভিতে প্রচার হচ্ছে যে অগ্নি নির্বাপক কর্মী অগ্নি নিবানোর কাজে যখন নিয়োজিত তখন তার উপর দিয়ে খুব দ্রুত বেগে ট্রাক চালিয়ে চলে গেছে আর ওই কর্মী নিহত হয়েছে, হত্যা করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে কি? সবই কি পরিকল্পিত নয়? কি সরকারকে আনস্টেবল করা,
রাষ্ট্রকে আনস্টেবল করা, একটা কমপ্লিকেটেড ক্রাইসিসকে দিন দিন লালন পালন করে বড় করা। কেন বড় হচ্ছে? কারণ আধিপত্যবাদী আগ্রাসী শক্তির এজেন্ট, পেইড এজেন্ট, গুপ্তচর যারা এখনো আমাদের রাজনৈতিক দলগুলোতে অথবা আমাদের সদ্য ফুটে ওঠা ফুল যেগুলোকে নিয়ে আমরা অহংকার করতাম, আর এখন জনগণ যাদেরকে নিন্দা করছে, আমরা কোনো না কোনোভাবে তাদেরই আশ্রিত হচ্ছে কিনা, আমরা কোনো না কোনোভাবে সেই আধিপত্যবাদী আগ্রাসী শক্তির মদতপুষ্ট নব আগে থেকে যারা এজেন্ট আছেন তো আসেনই, নতুন করে আবার অনেকেই এজেন্ট হচ্ছেন কিনা। এবং বিপ্লব অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের অভ্যুত্থান বিরোধী, আমাদের 18 বছরের আমাদের উপর যারা নিষ্পেষণ চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গুম খুন করেছে, আমাদেরকে জেলে থাকতে বাধ্য করেছে, পলাতক থাকতে বাধ্য করেছে, উপোস থাকতে বাধ্য করেছে, পারিবারিক জীবনকে ধ্বংস করে দিয়েছে, সেই সব আধিপত্যবাদী আগ্রাসী শক্তির কৃতদাসী গণহত্যাকারিণী পতিত হাসিনার প্রেতাত্মারা যারা এখনো সামরিক বেসামরিক আমলা, একেবারে সুইপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা এখনো গাপটি মেরে বসে আছেন, এইসব বিষয়গুলো তাদেরই সৃষ্ট কিনা। আর আমরা তো জানি তারা সেটা সৃষ্টি করবেন, আমরা আগে থেকে কেন পদক্ষেপ নিলাম না? আমরা কেন তাদেরকে চিহ্নিত করে জায়গা থেকে সরিয়ে দিলাম না? কেন চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিলাম না? যার পরিণতি আজকে সচিবালয়ে আগুন, যার পরিণতি বললেন রাস্তায় পুলিশ নাই, আনসার নামাও। আনসার নামানোর পরে আনসার সচিবালয়ে ঢুকে আরেক রেগুলেশন। এই আনসার নামানো আমাদের আমাদের রাজনৈতিক কর্মীরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, ছাত্রীরা খুব সুন্দরভাবে ওই কদিন ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কোনো অসুবিধা হয় নাই, কারো অসুবিধা হয় নাই। বরং ট্রাফিক, পুলিশ ট্রাফিক থাকা অবস্থার চাইতে অনেক বেশি সুন্দরভাবে তারা কাজ করেছে। হ্যাঁ, তাদেরকে অনেক দিন সেখানে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে ঘরে যেতে হবে, তাদেরকে লেখাপড়ায় বসতে হবে। তো বিকল্প ব্যবস্থা, আমাদের প্রয়োজন কত ট্রাফিকের, আমরা নতুন করে নিয়োগ দিতে পারতাম। তা না করে আমরা আনসারকে কেন, আনসার সম্পর্কে যাক ওই গল্পে যাব না। তো এই আনসার বিদ্রোহ যা যা ঘটল, আমাদের রাষ্ট্রকে অকার্যকর করা, আমাদের সরকারকে অকার্যকর করা, একটা গুণাবর্ত সৃষ্টি করে অন্য কিছু করার যে পায়তারা, যেটা বেশ কয়েকদিন থেকে প্রবাসী একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি গোয়েন্দা শাখায় কাজ করতেন আর্মির, তিনি বারবার বলে আসতেছেন এবং অনেককে সম্পর্কে সচেতন করতেছেন তিনি। এবং জনগণের মধ্যে দেখলাম যে তার এই চিন্তার সাথে জনগণের চিন্তার যথেষ্ট পাওয়া যায়, মিল পাওয়া যায়, এবং জনগণের বাসায়ও জনগণ এটাকে এইভাবেই চিহ্নিত করছেন। তারপরে গার্মেন্টসের কথা তো আগেই বলেছি, ছাত্রলীগ, যুবলীগ গার্মেন্টস কর্মী সেজে দেশকে, সরকারকে আনস্টেবল করার চেষ্টা করেছিল। সে ধাপ আমরা অতিক্রম করার পর আনসার বিদ্রোহ, সেই ধাপ অতিক্রম করার পর আসলো যে আমাদের আপনার একটা কথা এখানে বলা দরকার, যখন আমাদের উপরে গুলি চলছিল এবং এই যে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছিল, আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং জেনেছেন, সেটা হলো
আপনার একটা পুলিশ যখন থানা থেকে বের হবেন, তাকে যে অস্ত্রটা দেয়া হবে সেই অস্ত্রের গায়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা মডেল নাম্বার থাকে। ওইটা একটা আহ, আপনার জিডি করে থানাতে রেজিস্টারে লিপিবদ্ধ করে তারপরে সংশ্লিষ্ট টিমকে বা সোলজারকে সে অস্ত্রটা প্রদান করা হয়। কিন্তু জুলাই অক্টোবর বিপ্লবে যেই অস্ত্রগুলো দিয়ে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য বাহিনীর যারা গুলি করেছেন, সেই অস্ত্রগুলো পুলিশের অভ্যাসগত বা পুলিশের জন্য যেটা বরাদ্দকৃত কাগজে পত্রে রেজিস্ট্রিকৃত অস্ত্র, সেই অস্ত্র ছিল না বলে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জনগণের দেখায় এবং জনগণের মতে সেই অস্ত্রগুলো নিয়ে তারা গুলি করেন নাই। তারা কিভাবে গুলি করেছেন, কোন অস্ত্র দিয়ে গুলি করেছেন? পুলিশ নর্মালি যে অস্ত্র ব্যবহার করে, এটার আওয়াজ 2-3 মাইল দূর পর্যন্ত শোনা যায়। আর আমাদের ছাত্র জনতাকে যে গুলি করা হয়েছিল, এই অস্ত্রগুলোতে এমন ধরনের অস্ত্র ছিল যেগুলো স্বয়ংক্রিয় ছিল এবং এগুলোতে মোটেই কোনো আওয়াজ হতো না, জাস্ট শো একটা আওয়াজ, বাতাসের মতো একটা আওয়াজ। গুলি করছে, আওয়াজ হচ্ছে না, যার উপরে পড়ছে সে শুয়ে পড়তেছে। এটাই দেখা গেছে এবং যারা মাঠে ছিলেন তারা এটাই দেখেছেন। এই অস্ত্রের সংখ্যা 35 থেকে 45 হাজার বা তারও বেশি। এই অস্ত্রগুলো কাদের হাতে দেয়া হয়েছিল, এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা, এই অস্ত্রগুলো কোথায় আছে, এটা খুব দ্রুত তদন্ত করে, খুব দ্রুত শিরুনি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো রাষ্ট্রের আয়ত্তে নিয়ে আসতে হবে। তো যে কথা বলছিলাম, সমগ্র দেশে একটা অস্থিতিশীল। এরপরে আসলো আপনার ফেনীতে ইচ্ছে করে পানি ছেড়ে দিয়ে প্রায় 3 কোটি লোকের উপরে প্রায় 1.5-2 মাস মরণপণ ফ্লাড রেগুলেশন করলেন। তারপর আসলেন হিন্দু কার্ড নিয়ে, মিন্ময়, ইসকন, চট্টগ্রামে সমাবেশ, এবং সেই সমাবেশে যারা প্রত্যক্ষ করেছেন তারা অনেকেই বলেছেন ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা চন্দন কুপলে দিয়ে, গলায় পৈতা দিয়ে, কেউ কেউ ধুতিও পরে, এবং তাদের সংখ্যাই নাকি বেশি ছিল। এবং এই হিন্দুকে ব্যবহার করে হিন্দুকে বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ বানানোর চেষ্টা গত 18 বছর করেছেন আধিপত্যবাদী শক্তি এবং তাদের কৃতদাসী। একইভাবে এই কৃতদাসী পলায়নের পরে যেটা হয়েছে, একই ঘটনা, হিন্দুদেরকে সামনে দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল। আমার একজন সহোদর, আমাদের একজন জুনিয়র ছোট ভাই আইনজীবী নিহত হয়েছেন এই ইসকন হিন্দুদের হাতে। আবার ইসকন বলেছেন যে মিন্ময় একজন বিকৃত যৌনাচারী, একটা কলঙ্কিত, বাজে, লুচ্চা টাইপের মানুষ, না লুচ্চা লোক ছিল। এই জন্য তারা তাদের হেডকোয়ার্টার থেকে অনুমোদন নিয়ে তাকে বহিষ্কার করেছে। তো বহিষ্কার পরবর্তীতে সে দেশদ্রোহিতামূলক কথাবার্তা বাংলাদেশের প্লাগের উপরে আরএসএস এর প্লাগ যখন তুলে দিল, এটা তো সম্পূর্ণভাবে সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী। অতএব দেশদ্রোহিতার মামলা হওয়া স্বাভাবিক, সে গ্রেপ্তার হওয়া স্বাভাবিক। ইন্ডিয়াতে কি তাদের চোখে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? মুসলমানদেরকে
গ্রেপ্তার করা হচ্ছে, আরে গ্রেপ্তার তো নয়, অকারণে মেরে ফেলতেছে। আমি সেদিকে যাব না। তো এই নাটক করলেন, তারপরে একের পর এক নাটক, তারপরে আসলো মাঝখানে আবার জুডিশিয়াল রেভলিউশন, তৎকালীন প্রধান বিচারপতিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করিয়ে নতুন করে সরকার গঠন। এতগুলো ঘটনা ঘটার পরেও ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন সরকারের হাতে এখন পর্যন্ত অগ্রিম একটা ঘটনারও গোয়েন্দা সংস্থার মাধ্যমে অগ্রিম কোনো ইনফরমেশন আসে নাই কেন? আর যদি এসে থাকে সেটা অঙ্কুরেই বিনাশ করা হয় না কেন? তাহলে এই কাজগুলো কারা করছে আমরা জানি। মোটা দাগে আমরা এই কথা বলতে পারি, আধিপত্যবাদী আগ্রাসী শক্তির সর অনুসর, এজেন্ট, ফেড এজেন্ট, গুপ্তচর, দেশি বিদেশি এবং গণহত্যাকারী, লুটপাট, পাচারকারী, এই স্বৈরাচারিণীর উচ্ছিষ্টভোগীরা যারা এখনো সামরিক, বেসামরিক, আমলা এবং পাড়া মহল্লা যারা রয়েছেন, তারা এই ঘুরে ফিরে এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছেন বাংলাদেশকে অকার্যকর করার জন্য, বাংলাদেশের সরকারকে অকার্যকর করার জন্য, যেন একটা গণতান্ত্রিক নির্বাচন না হতে পারে, যেন কোনো অবস্থাতেই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হতে না পারে, অথবা এমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন কিছু কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে চায়, যে সমস্ত কর্মকাণ্ডে একসময় বিরক্ত হয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন স্বভাবসুলভ, নীরব, শান্ত, ভদ্র মানুষ, তিনি এ সময় এসব দখল নিতে অভ্যস্ত নয়, এসব যন্ত্রণা নিতে অভ্যস্ত নয়, এসব ফেন নিতে অভ্যস্ত নয়। হয়তো উনি একসময় নিজেই দুর্বল হয়ে পড়বেন এবং নিজেই চলে যাওয়ার কথা বলবেন। আর এরকম একটা গ্রাউন্ড তৈরি করে অন্যরা অন্য কিছু করবেন। আমার আজকে মনে পড়ছে মইনুল আহমেদের কথা, বিশেষ করে আজকে টিভিতে এক অবসরপ্রাপ্ত গোয়েন্দা সেনা কর্মকর্তা, মেজর, নামটা আমি ভুলে গেছি, ওনার বক্তব্যের মধ্য দিয়ে উনি অনেকের কথা বলেছেন। তো আমি স্মরণ করে দিতে চাই মইনুল আহমেদের কথা। মইনুল আহমেদ কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, খোঁজ খবর নিন। বেনজির কোথায় আছেন, কেমন আছেন, খোঁজ খবর নিন। আরো হাজার হাজার যারা পালিয়ে গেছেন, পালাতে সাহায্য করেছেন, সেই সাহায্য আমি করি, আপনি করি, যেই করেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আওতায় থাকা লোকেরা পালাতে পারে না। তো সমগ্র জনগণকে জনাব তারেক রহমান বিনয়ের সাথে এবং আন্তরিক সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশের সমগ্র জনগণকে আহ্বান করেছেন, আপনারা চোখ কান খোলা রাখুন, আপনারা সচেতন থাকুন। যেই কোনো মুহূর্তে আপনাদেরকে আবারও রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরণ, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, লড়াই করার প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকতে হবে। ঘোষণা আসা মাত্রই যেন আমরা, যদি আর কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়, যদি আর কোনো স্থাপনায় আগুন দেয়া হয়, যদি আর কোনো নতুন খণ্ড খণ্ড বিচ্ছিন্নভাবে অভ্যুত্থানের নাটক সাজানোর চেষ্টা করা হয়, অথবা দখল পাল্টা দখলের চেষ্টা করা হয়,
রাষ্ট্র ক্ষমতাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সরকারকে ব্যর্থ করার চেষ্টা হয়, বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে সমগ্র জনগণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সকল প্রচেষ্টাকে রুখে দিবে, ব্যর্থ করে দেবে। সকলকে সালাম শুভেচ্ছা, আগামী দিনের রাজপথে থাকার আহ্বান জানিয়ে আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়ে আসুন আমরা যেন ঘুমিয়ে না পড়ি, আসুন আমরা জেগে থাকি যতক্ষণ না আমাদের মাতৃভূমিকে, আমাদের রাষ্ট্রকে, জনগণের আশা আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারি, আমাদের স্বাধীনতাকে সুনিশ্চিতকরণ করতে না পারি, আমাদের সার্বভৌমত্বকে আমরা নিরাপদ করতে না পারি, আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা ঘটাতে চাই, আমাদের নেতা তারেক রহমান যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জনগণের ঘটাতে চান, জনগণকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব মালিকানা প্রদানের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যা সম্ভব। আমাদের নেতা বারবার বলেছেন, জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমি ক্ষমতা চাই না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না। ফ্যাসিজম বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যারাই রাজপথে যেই কোনো রাজনৈতিক শক্তি অথবা সামাজিক শক্তি আন্দোলন করেছেন, নির্বাচনের পর সকল শক্তি সমূহের সমন্বয়ে একটি সরকার, জাতীয় সরকার গঠন করা হবে, যেই সরকার জনগণের সকল দাবি, সকল সংস্কার, যাবতীয় কিছু সুন্দরভাবে আইনসঙ্গতভাবে বৈধ উপায়ে সম্পূর্ণ করবেন। এবং যদি সেটা সংবিধানের মতো একটা বিষয়, এই সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান করতে হয়, জনগণের আকাঙ্ক্ষা যদি হয়, সেটাও জনাব তারেক রহমান করতে জনগণের প্রতি সমর্থন দিয়েছেন। জনাব তারেক রহমান বারবারই তার নেতা কর্মীদেরকে জনগণের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। জনাব তারেক রহমান জনগণ দলের নেতা কর্মীকে জি হুজুর বলুক এটা নয়, জনগণকে জি হুজুর বলার জন্য জনাব তারেক রহমান আমাদেরকে প্রতি মুহূর্তে সবক দিচ্ছেন। জনগণের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বলছেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে পাশে গিয়ে দাঁড়ানোর জন্য বলছেন। জনগণের খেদমতে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে খাদেম হিসাবে, সেবক হিসেবে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আর বিভক্তি নয়, অনৈক্য নয়, বিভাজন নয়, কেউ কারো বিরুদ্ধে নয়। আমাদের নেতা তারেক রহমান তো বলেই দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় যেতে হবে এমন কোনো কারণ নাই, আমরা ক্ষমতায় নিতে চাই জনগণকে, বিএনপিকে নয়। নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ কে হবে, সংখ্যালঘিষ্ঠ কে হবে, কে কম ভোট পাবে, কে বেশি সিট পাবে, এটা দেখার বিষয় নয়। যারাই রাজপথের আন্দোলনে ছিলেন তারাই সরকারে থাকবেন, সকলকে নিয়ে জাতীয় সরকার করা হবে। এরপরে তো আর কেউ কারো বিরুদ্ধে কথা বলার দরকার নাই। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, গণতন্ত্র বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সকল শক্তিকে, গণহত্যাকারীদের সহযোগীদেরকে আমরা পাকড়াও করি, আইনের আওতায় আনি। চিরুনি অভিযান চালিয়ে অবৈধভাবে তৎকালীন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং হত্যাকারী দোষকদের হাতে দেয়া যে অত্যাধুনিক অস্ত্রগুলো, কেউ কেউ বলে 35,000, কেউ কেউ বলে 45,000, সংখ্যা তারও বেশি হইতে পারে বা কমও হইতে পারে, সেগুলো খুঁজে বাইর করি এবং এগুলো ধারক কারা, বাহক কারা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এবং প্রশাসনের অভ্যন্তরে সামরিক, বেসামরিক, সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত এই স্বৈরাচারের দোষ যারা আছে তাদেরকে আমরা প্রতিহত করি, প্রতিরোধ করি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। দেরি করা যাবে না, কোনো অবস্থাতেই
এটা বরদাস্ত করা যাবে না, সহ্য করা যাবে না, দেরি করা যাবে না। এই কাজগুলো করতে হবে। হাজারটা সংস্কার নিয়ে না দৌড়িয়ে অহেতুক প্রতিদিন নাটক গল্প শুনিয়ে লাভ নাই আমাদেরকে। পৃথিবীর ইতিহাস যতগুলো আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব হয়েছে, সবগুলোর পিছনে ঘুরে ফিরে গণতন্ত্রের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য, বাকশক্তির জন্য, নির্বাচনের জন্য, নির্বাচনকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে আমরা যেন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য, দ্রুত সময়ের মধ্যে করার জন্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল সংস্কার, যে সকল ট্রান্সফার, যে সকল পোস্টিং, যে সকল অন্তরায়, সেগুলোকে আমরা অ্যাড্রেস করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শত্রু পক্ষকে ঢুকে পড়ার আগেই, শত্রু পক্ষ, গণহত্যাকারী শত্রুরা তাদের শক্তি সংশয় করার আগেই, তারা তাদের মৌচাক পুরো নির্মাণ করার আগেই আমরা যেন আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, আমরা সেদিকে যেন সবাই অগ্রসর হই। আর সরকারের মধ্যে যারা বিতর্কিত আছেন, হাত জোড় করে বলবো, নিজের সম্মান ইজ্জত নিয়ে নিজে পদত্যাগ করুন। কেন ভাই বেহিয়ার মতো এখানে বসে থাকেন? দরকারটা কি আপনার মানুষের কাছে নিন্দিত হওয়ার? মানুষ আপনাদেরকে সিসি দিচ্ছে আর আপনারা হেসে কথা বলছেন। আজকে সচিবালয়ের আগুন নিয়ে কথা বলছে এক উপদেষ্টা, তার মুখে আমি হাসি দেখেছি। একজন দেশপ্রেমিক মানুষের, আমার রাষ্ট্রযন্ত্রের মূল কেন্দ্রে এত বড় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, সে নিয়ে প্রেস ব্রিফিং এ বসে হাসি মুখে কথা। দালালির, মোহের, লোভের, ক্ষমতা, লোভের একটা সীমা থাকা দরকার। বিগত 50 বছর রাজনীতি করেছি, একদিনও মাথায় নিয়ে আসি না এমপি হব, মন্ত্রী হব, একদিনও মাথায় নিয়ে আসি না এটা হব, ওই পদ দিব। রাজনীতি করার অর্থ হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের ভাষায়, ইউ ক্যান ডু সামথিং অর মোর থিং ফর ইউর সোসাইটি, ফর ইউর কমিউনিটি, ফর ইউর পিপল। জনগণের জন্য কিছু করেন, মানুষের জন্য কিছু করেন। নিজের জন্য করার জন্য আপনি রাজনীতি করবেন কেন? ব্যবসা বাণিজ্য করেন। রাজনীতিকে টাকা কামানোর অস্ত্র হিসাবে ব্যবহার করার সুযোগ জনাব তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন। যারা রাজনীতিকে টাকা বানানোর মেশিন হিসাবে ব্যবহার করবেন, দয়া মেহেরবানি করে আপনারা দল থেকে সরে যান, চলে যান। আপনাদের মতন তা কর্মী আমার দরকার নাই। এবার আর সেই সুযোগ বাংলাদেশে হবে না। কাজেই বর্তমানে যারা আছেন তাদেরকেও আমরা তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলে দিতে চাই, ক্ষমতায় থাকার মোহগ্রস্ত হবেন না, চেয়ারের লোভে সময় ক্ষেপণ করবেন না। বহির্শক্তি, দেশের আভ্যন্তরীণ গণহত্যাকারীদের রেখে যাওয়া প্রেতাত্মা শক্তি ঐক্যবদ্ধ হওয়ার, ডাঙা বেঁধে উঠার আগেই আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যেই সংস্কারগুলো, সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে আমরা যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করতে পারি, যেই সরকার হবে জনগণের সরকার, যেই সরকারের ভাষা হবে জনগণের ভাষা, যেই সরকারের সংস্কার হবে জনগণের সংস্কার, যেই সরকারের সংস্কার হবে জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন, সেই সরকার হবে একটি সকল ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের ভাষায় জাতীয় সরকার। আসুন আমরা নিজেদের যাবতীয় ভেদাভেদ ভুলে যাই, শত্রুপক্ষকে ঢুকে পড়ার সুযোগ না দিই, আমরা আমাদের
দেশের জন্য, দেশমাতৃকার জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের জনগণের জন্য, আমাদের প্রজন্মান্তরের জন্য আমরা প্রত্যেকেই আমাদের নৈতিক জায়গা থেকে আমরা আমাদের লোভকে, আমাদের মোহকে ত্যাগ করে আমরা দেশমাতৃকার জন্য কাজ করি। আপনাদের সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।